তোর এত বড় সাহস, তুই আমার গায়ে স্পর্শ করার সাহস কোথায় পেলি? তুই জানিস আমি কে? আমি সাদিয়া চৌধুরী, এই ভার্সিটির সভাপতি মিস্টার আমজাদ খানের একমাত্র মেয়ে। তুই আমার গায়ে হাত দিয়েছিস? প্লিজ ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে ইচ্ছে করে স্পর্শ করিনি। আমাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে আর আমি সামলাতে না পেরে আপনার উপরই এসে পড়ি। সরি ম্যাডাম, আমি ইচ্ছে করে দেইনি। আমি খুব ভালো করে জানি যে তোরা কেমন করতে পারিস। তোদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করেই জানা আছে। গরিব ঘরের ছেলে তো মনে করেছিস বড়লোকের মেয়ের সঙ্গে প্রেম করে কোনো মতো পটিয়ে তাকে বিয়ে করে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবি। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না কেন? আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে ধাক্কায় দেইনি। আর আমি ভার্সিটিতে আছি, প্রথমে এসেছি। আমি তো আপনাকে আগে পর্যন্ত দেখিনি। তুই ভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে একটা সিনিয়র আপুকে ধাক্কা দিয়েছিস, আর এখন মুখে মুখে তর্ক করে চলেছিস। তুই আজকে শেষ। তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিয়ে আবার এখন আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিস। দেখুন ম্যাডাম, আপনাকে জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আর আমি আপনাকে চিনি না, তাহলে আপনাকে জ্ঞান দিতে যাব কেন? তাছাড়া আমাকে পেছন দিক থেকে ওই ছেলেগুলো ধাক্কা দিয়েছে, এখানে আমার কোনো দোষ নেই। প্লিজ ম্যাডাম, বিশ্বাস করুন। মেয়েটা তখন খুবই জোরে রায়হান ছেলেটার উপর রেগে গিয়ে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে রায়হান কিছুটা তার থেকে দূরে চলে গেল। রায়হান ছেলেটা একেবারেই সহজ সরল একটা ছেলে, আর মেয়েটা হলো সাদিয়া চৌধুরী, আমজাদ চৌধুরীর একমাত্র মেয়ে, অনেক অহংকারী একটা মেয়ে। এদিকে রায়হান তখন নিচের দিকে তাকিয়ে থাকলো। রায়হান খুব ভালো করেই জানে এখন প্রতিবাদ করতে গেলে তার অনেক বেশি সমস্যা হয়ে যাবে। এদিকে সাদিয়া কিছুটা রাগারাগি করার পরেই সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার পরে রায়হান তার নিচে পড়ে থাকা চশমা উঠিয়ে সেটা পরে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। সামনের দিকে হাঁটা দেওয়ার পর দেখতে পারলো বেশ অনেকগুলো ছেলে তাকে দেখে হাসছে। রায়হান পিয়নের কাছে জিজ্ঞেস করলো তার ক্লাসরুম কোন দিকে, আর পিয়ন সেটা বলে দেওয়ার পরে রায়হান সেখান থেকে সোজা তার ক্লাসরুমে চলে আসলো। ক্লাসরুমে সবার সামনে খালি দেখে সেখানেই বসে গেল। রায়হান মাথা নিচু করে সেখানেই চুপচাপ বসে আছে। আর কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে সকলেই চুপ হয়ে গেল, বেশ খানিকটা অবাক হয়ে গেল। এখন মেয়েটার নাম হলো মেঘলা। মেঘলা প্রিন্সিপালের একমাত্র মেয়ে, সেও বেশ অহংকারী। মেঘলা এসে দেখতে পারলো তার জায়গার মধ্যে একটা ছেলে বসে আছে। আর তখন মেঘলা তার সামনে আসার পরে বলতে লাগলো, কিরে ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করে বসে আসিস? এটা আমার জায়গা। কিরে তোরা কেউ ওরে বলিসনি যে এটা আমার জায়গা? এখানে অন্য কেউই বুঝতে পারবে না। অনেকবার বলেছি, কিন্তু সে এখানে খালি পেয়েছে বলে বসেছে। আমাদেরকে এই কথা বলেছে, তারপর আমরা আর কি বলবো? তোর জায়গা, তুই সবটা ভালো করে বুঝে নে, তুই করবি কি না করবি। বুঝতে পারলাম না যে বাবা এগুলো কি করে ভার্সিটিতে ভর্তি করে, সেটাই তো বুঝতে পারলাম না। এখানে সব বড় লোক ছেলে মেয়ে ভার্সিটিতে, এখানে এরকম ফকিনীর বাচ্চা কি করে চান্স পেল সেটাই বুঝতে পারছি না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। দয়া করে আমাকে যা বলার বলুন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোনো কিছু বলবেন না। ওনারা পৃথিবীতে বেঁচে নেই। মরার পরেও যদি এসব খারাপ কথা বলেন তাহলে আসলে বিষয়টা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তোর কি এখন আমাকে জ্ঞান দেওয়া লাগবে নাকি ফকিনী? যা তুই এখান থেকে, না হলে তোকে লাঠি দিয়ে পিছনে পাঠাবো। এটা শুধু আমার জায়গা, তুই জায়গাটা নোংরা করে দিয়েছিস। রায়হান আর কোনো কিছু না বলে পেছনের বেঞ্চে এসে বসে পড়ল। পেছনের বেঞ্চে বসে সে ভাবতে লাগলো সে কোথায় চলে এলো। রায়হান তখন আর কোনো কিছুই ভাবতে পারছে না। আর তখনই ক্লাসের মধ্যে স্যার প্রবেশ করলো। স্যার ক্লাসে প্রবেশ করার পরে তখন সবার পরিচয় জিজ্ঞেস করতে লাগলো। আর যখন রায়হানের বেলায় আসলো তখন রায়হান দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, পৃথিবীতে আমার আপন বলতে তেমন কেউ নেই। সম্পর্কে একজন চাচা আছেন যে কিনা আমাকে এই পর্যন্ত মানুষ করেছে ছোট থেকে। ওনার একটা দোকান আছে, আমি পড়াশোনার পাশাপাশি ওই দোকানে গিয়ে বসি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বসো। আর তোমার যদি কোনো কিছু লাগে বা তোমার কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি যত সম্ভব চেষ্টা করব, বুঝতে পারছো? আর তোমরা সবাই তাকে খুব সহজেই মেনে নেবে। আশা করছি তোমাদের কাছে এই বিষয়ে আর কোনো কথা বলতে হবে না। স্যার তখন রায়হানকে বসতে বলল। রায়হান বসে পড়ার পরে ক্লাসে মনোযোগ দিল। রায়হান তখন ক্লাসে মনোযোগ দিয়েছিল, আর ক্লাসের মধ্যে রায়হানকে নিয়ে বেশ খানিকটা কানাঘোষা শুরু হয়ে গেছে।
এভাবেই ক্লাসের সময় শেষ হয়ে যাওয়ার পরে সকলে ক্লাস থেকে বের হয়ে গেল। আজকে যেহেতু ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস, তাই শুধুমাত্র একটি ক্লাস হওয়ার পরেই ছুটি হয়ে গেছে। কালকে থেকে রেগুলার পুরোপুরি ক্লাস হবে। আর রায়হান তখন সিঁড়ি দিয়ে নামছিল, আর তখন পেছন থেকে মেঘলা এসে ধাক্কা দেয়। আর ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে রায়হান নিচে পড়ে গেল আর হাতে পায়ে অনেক ব্যথা পায়। আর তখন তাকে দেখতে পারলো মেঘলা। তার বন্ধুরা সকলেই দাঁত বের করে হাসছে। আর তখন মেঘলা তার বান্ধবীকে বলতে লাগলো, দেখছিস ছোট লোকের বাচ্চা কেমন আমার সামনে আসে, আর পরের বার থেকে আমার সামনে এভাবে পড়লে এভাবে ধাক্কা দিয়ে ফেলে উপরে পাঠিয়ে দেব। আজকে শুধুমাত্র ট্রেলার দিয়ে গেলাম। যাই বলেছিস, এরপর থেকে এরকম মনে হয় না আর করবে। তবে ছোট লোকেদের আবার এই একটা সমস্যা, ওদের কখনো শিক্ষা হয় না, ওদের কখনোই লজ্জা শরম কিছুই হবে না। এই কথা বলার পরে মেঘলা আর নীলা ওরা দুজনেই হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর রায়হান সেখান থেকে উঠে সরাসরি ভার্সিটি থেকে বেরিয়ে চলে আসলো বস্তিতে। বস্তিতে আসার পরেই দেখতে পারলো তার চাচার দোকান বন্ধ করছিল দুপুর বেলায়। আর তখন রায়হান তার চাচাকে গিয়ে বলতে শুরু করলো, চাচা কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি দোকান বন্ধ করছো কেন? আমি তো চলে এসেছি। তুমি গিয়ে বাড়িতে খাবার খাও, গোসল করো, আর আমি ততক্ষণের দোকানে বসি। আর কি বলছিস তুই মাত্র ভার্সিটি থেকে এসেছিস আর এখনই তুই দোকানে বসবি? আপাতত দোকানে বসার কোনো প্রয়োজন নেই। আর দুপুরবেলা এমন কোনো কাস্টমার আসবে না, তুই বিকালে বসিস। আমি না হয় বিকালে একটু ঘুমাবো। ঠিক আছে, চলো তাহলে আমি বিকালে বসবো। তুমি বিকালে একটু রেস্ট নিও। আপাতত চলো, আমারও খিদে পেয়েছে। দুজনে মিলে একসঙ্গে খাবার খাই। এই কথা বলার পর রায়হান এবং তার চাচা দুজন মিলে চলে গেল বস্তিতে। বস্তিতে আসার পরে দুজন মিলে রান্না করে খাওয়া দাওয়া করে নিল। আর খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা রায়হান এসে দোকান খুলল। দোকান খুলে বিভিন্ন কাস্টমার আসছে আর ওদের সঙ্গে কিছু একটা কথা বলছে আর ওদেরকে যা দিচ্ছে। রায়হান বানিয়ে হঠাৎ করেই একটা গাড়ি দোকানের সামনে এসে থামল। দোকানটা মেন রোডের সাথেই, তার জন্য যে কোনো গাড়ি এসে থামতে পারে, আর এই জন্য ভালো বিক্রি হয়। গাড়ি থেকে নেমে আসলো সাদিয়া চৌধুরী। সাদিয়া চৌধুরী রায়হান কি অবস্থায় দেখতে পেয়ে একটু মজা নেওয়ার জন্যই মূলত এগিয়ে এসেছে। আর তখন সাদিয়া সবার সামনে এসে বলতে লাগলো, এই ফকিনীর বাচ্চা, তোকে আমি ভালো করে 1 কাপ চা বানিয়ে দে তো। আর শোন, চায়ের কাপ ভালোভাবে ধুয়ে নিবি, কিন্তু গরম পানি না হলে কিন্তু তোর মাথায় ঢালবো চা। রায়হান তখন চুপচাপ তার জন্য ভালোভাবে চা বানিয়ে সাদিয়ার সামনে এনে দিল। সাদিয়ার সামনে এনে দেওয়ার পরে সাদিয়া এক চুমুক দিতেই বাকি চাটা ফেলে দিল। তারপর 1000 টাকার একটা নোট দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। রায়হান সবার সামনে বেশ খানিকটা অপমানিত হলো। সবাই রায়হানকে খুব ভালো ছেলে বলেই জানে, সবাই রায়হানকে খুব ভালোবাসে, কিন্তু সবার সামনে এরকম মেয়েটার ব্যবহার কোনো কিছুই বুঝতে পারলো না দোকানের লোকজন। আর তখন রায়হানের বন্ধু সাব্বির বলতে শুরু করলো, কি যে দোস্ত, তোর সঙ্গে মেয়েটাই এরকম ব্যবহার করে গেল কেন? তুই কি মেয়েটার কোনো ক্ষতি করেছিলি যার জন্য আমাদের সামনে তোকে এভাবে অপমান করে গেল? তুই তো ভালোভাবেই চা বানিয়ে দিলে, মেয়েটা না খেয়ে ফেলে দিয়ে তোকে 1000 টাকা নোট দিয়ে চলে গেল। আরে বাদ দে এসব কথা। করা হলো বড়লোক বাবার আদরের দুলালি, আর ওরা এসব কিছু করলে কখনো দোষ হয় না। আমাদের মতো গরিবের জন্মই হয়েছে ওদেরকে সহ্য করার জন্য, বুঝতে পারলে কিছু? আর ও হচ্ছে আমার ভার্সিটি সভাপতি, একমাত্র মেয়ে, এরকম তো করবেই, একটু মজা তো নিবেই, তাই না? ও আচ্ছা, তাই বল। তোকে এই অবস্থায় দেখেছে বলে বেশ খানিকটা অবাক হয়ে তোর সঙ্গে একটু মজা নিয়ে চলে গেল। আসলে মেয়েরা কেন যে এমন বড় হয়েছে দেখে মনে হয় সব কিছু কিনে নিয়েছে। রায়হান তখন সন্ধ্যা পর্যন্ত দোকান করে সন্ধ্যা বেলায় চলে আসলো রুমের মধ্যে। রুমে এসে ফ্রেশ হয়ে একটু পড়তে বসলো। পড়াশোনা শেষ করে সে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে না খেয়ে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসে দেখতে পারলো সাদিয়া তার বান্ধবীদের সঙ্গে সিগারেট খাচ্ছে। এটা দেখার পরে রায়হান যেন আকাশ থেকে পড়লো। এইভাবে ওপেনলি সবার সামনে সিগারেট খাওয়া আসলে মুখের ব্যাপার নয়। সাদিয়া দেখতে পারলো, তাকে দেখেও না দেখার ভান করে রায়হান চলে যাচ্ছিল। আর তখন সাদিয়া রায়হানকে ডাক দেয়। রায়হানের ইচ্ছে না থাকা সত্ত্বেও রায়হান সেখানে গেল। রায়হান সেখানে যাওয়ার পরে সাদিয়া তখন একটা থাপ্পড় দিয়ে বলতে শুরু করলো, কি রে ফকিনীর বাচ্চা,
তুই আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিলি কেন? তোর এত বড় সাহস, তুই আমাকে সম্মান দিস না, আমাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছিলি? আমার পরিচয়টা কি আরো একবার তোকে দিতে হবে? আসলে আপু, আমার ক্লাসের সময় হয়ে গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। এমনিতেই হেঁটে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে। প্লিজ আপু, কোনো কিছু মনে করবেন না। আপনার সঙ্গে আমি ক্লাসের পরে দেখা করি। তুই আমাকে এই কথা বলার সাহস কোথায় পাস? আমি যখন বলবো তখন তুই এখান থেকে যেতে পারবি, এছাড়া তুই এখান থেকে যেতে পারবি না। আমি যেটা বলবো তুই সেটাই করবি। এর কোনো ব্যতিক্রম হলে তোকে মেরে তক্তা বানিয়ে হসপিটালে রেখে আসবো। প্লিজ আপু, আমি অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি। আমি প্রতিটা ক্লাস করতে চাই। আপনি প্লিজ আমার সঙ্গে যাই কিছু করুন না কেন, ক্লাসের পরে করুন, আমার কোনো আপত্তি থাকবে না। এইরকম স্টুডেন্ট থাকলে তো এই ভার্সিটির মুখ উজ্জ্বল হবে, তাই না রে? কি বলিস তোরা? ঠিক আছে, তুই এখন যা। আর শোন, অবশ্যই অবশ্যই তোর ক্লাস শেষ করার পরে আমাদের সঙ্গে এসে দেখা করবি, আমরা যেখানেই থাকি না কেন। এই কথা বলার পরে রায়হানকে ছেড়ে দিল ওরা ছেড়ে দেওয়ার পরে রায়হান দৌড়াতে দৌড়াতে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে সবার পেছনের বেঞ্চে বসে গেল। আর তখন সঙ্গে তার একটা ছেলে বসলো। ছেলেটাকে বসতে দেখে বেশ খানিকটা অবাক হয়ে গেল রায়হান অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আর তখন ছেলেটাকে বলতে লাগলো, আর এভাবে অবাক হওয়ার কোনো কিছুই নেই। আমি সবার সঙ্গে মেশার চেষ্টা করি। তুমিও তো আমার মতোই মানুষ, তাই না? তোমার সঙ্গে কেন আমি খারাপ ব্যবহার করব? আর কেন এতবার তোমাকে সবার সামনে অপমান করে কথা বলবো? তোমার সঙ্গে বসে তো কোনো প্রবলেম নেই, তুমিও আমার মতোই রক্ত মাংসের ভরা মানুষ। হ্যাঁ, এটা ঠিক যে আমিও আপনার মতোই মানুষ, কিন্তু আপনার আশেপাশে মানুষগুলো তো আমার সঙ্গে বসতে দেখলে, কথা বলতে দেখলে আপনাকে অপমান করে কথা বলবে। আমি চাই না যে কেউ আমার জন্য সবার সামনে অপমানিত হোক, প্লিজ। আরে তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, এসব কোনো বিষয় না। তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো। আর হ্যাঁ, আমি তামিম, আমরা তাহলে আজকে থেকে বন্ধু। তুমি আমাকে বন্ধুর মতোই মনে করতে পারো। আর আমাদের মধ্যে তুমি কখনো হবে না, তুই করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে না হলে তুই করে বলবো। তবে আবারও বলছি, আমার জন্য কিন্তু অনেক কথা শুনতে হবে। তখন কি করবে শুনি? যেই যাই বলুক না কেন, আমি এসব কথা কখনো পাত্তাই দিই না, আর কখনো পাত্তা দিব না। বুঝতে পারলে? এবার মনোযোগ দিয়ে ক্লাস কর, স্যার খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছে। তারপর দুজনে মিলে কথা বন্ধ করে ক্লাসে মনোযোগ দিল। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে সবগুলো ক্লাস শেষ করার পরে রায়হান বাইরে চলে আসলো। বাইরে এসে দাঁড়িয়ে আছে। সবাইকে চলে যাওয়ার পরে আস্তে আস্তে সে সিঁড়ি দিয়ে নামছিল। সে দেখছে মেঘলা নীলার সঙ্গে গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল। আর ওরা সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পরে রায়হান চলে যেতে শুরু করলো। আর সেই সময় পেছন দিক থেকে মেঘলা ডাক দিল। মেঘলা ডাক দেওয়ার পরে তখন রায়হান তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে তখন মেঘলা তাকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে তখন বলতে শুরু করলো, শোন, তুই তো গরিব, তাই তোকে একটা কাজ দিচ্ছি, তার জন্য তুই অনেক টাকা পাবি। কাজটা হলে তুই তোর পকেটের রুমাল দিয়ে আমার জুতোগুলো পরিষ্কার করে দিবি, তাহলে আমি তোকে 5,000 টাকা দেব। মেঘলা, তুই কি যে বলছিস না? ও কি 5,000 টাকা কখনো নিজের চোখে দেখেছে? ও তো নিজের চোখে কখনো 5,000 টাকা দেখেইনি। তাহলে তুই 5,000 টাকা দিবি কিভাবে? এগুলো নিয়ে সামলাতে পারবে কিনা? ওকে 500 টাকা ধরিয়ে দিস, তাহলেই হবে। কিরে, তুই 500 টাকা তো দেখেছিস, তাই না? আসলে মেঘলা, আমার পকেটে কখনো রুমাল থাকে না, আমি রুমাল ব্যবহার করি না, আমি পরিষ্কার করতে পারবো না, আর আমার টাকাটাও কোনো প্রয়োজন নেই। আমি আসছি। রুমাল নেই তো কি হয়েছে, তুই তোর শার্টটা খুলে আমার জুতোটা পরিষ্কার করে দিবি, আবার সেই শার্ট তুই পরে এইখান থেকে চলে যাবি। যদি এটা না করিস তাহলে তোকে মেরে হসপিটালে ভর্তি করে আসবো। রায়হান কোনো কিছু বলল না। কোনো কিছু না বলে এসে তার শার্ট খুলে জুতা পরিষ্কার করতে শুরু করলো। আর সকল ছাত্রছাত্রী, এদিকে সাদিয়াও বিষয়টা দেখে মজা নিতে শুরু করলো। আর রায়হান তারপর শার্ট পরিধান করে সেই ভার্সিটি থেকে বের হয়ে চলে গেল মাথা নিচু করে। সেই সময় রায়হানের মোবাইলে একটা কল চলে আসলো। রায়হান ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে রায়হানকে কেউ একজন বলতে লাগলো, রায়হান, আমি বুঝতে পারছি না তুমি সে ভার্সিটিতে গিয়ে এসব কি শুরু করে দিয়েছ। তুমি তোমার অপারেশন না করে এগুলো কেন করছো? এতগুলো অপমান কেন সহ্য করছো? আমি কিন্তু সব কিছুই জানি।
আজকে নিজের চোখে দেখে আসলাম। স্যার, আমার কাছে এটা ছাড়া আর কোনো কিছু করার নেই। আমাকে আমার মতো করে কাজ করতে দিন। আমার উপর বিশ্বাস রাখুন, খুব তাড়াতাড়ি আমি সকল কিছু হাতে নাতে ধরে ফেলতে পারবো। হ্যাঁ, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে তুমি এটা পারবে, কিন্তু এখানে যদি তোমার নিজের ইমেজ ডাউন হচ্ছে, তো এটা কি করে তুমি সহ্য করছো? তুমি তো এরকম ধরনের ছেলে না যে ছেলে কেউ একটা কথা বললে ডিপার্টমেন্টের উপস্থিত কর্মকর্তাদের কেউ ছেড়ে কথা বলে না, সেখানে সে সবার সামনে অপমানিত হচ্ছে। স্যার, কেউ আমার পার্সোনালি বিষয়ে কথা বললেন আমি কখনোই চুপ করে থাকি না। তবে এখন কেন চুপ করে আছি জানেন? কারণ আমি আমার দেশের জন্য কাজ করছি। এ দেশ থেকে যদি এরকম কিছু উচিত মানুষগুলোকে চিরতরে বিদায় করে দিতে পারি, তাহলে এই দেশের জন্য অনেক বেশি মঙ্গল হবে। শুধু শুধু ওরা দেশে থেকে দেশের সম্পদ নষ্ট করছে, দেশের সন্তানগুলো নষ্ট করছে। রায়হান, তোমার মতো অফিসার যেন ঘরে ঘরে তৈরি হয়, তোমার মতো ছেলে যেন প্রতিটা মায়ের হয়, আমি সেই দোয়াই সব সময় করি। তবে মনে রাখবে, সভাপতি, প্রিন্সিপাল আর বেশ কজন মিলে ওরা কিন্তু অনেক বড় একটা গ্রুপ রয়েছে, আর এই গ্রুপটা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড। তুমি আগে খোঁজ করো যে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে মূলত কে যোগাযোগ রাখে। যে কোনো একজন আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন আছে। জি স্যার, এই গ্রুপে সবাই তো আর আন্ডার ওয়ালের সঙ্গে কানেক্টেড এমনটাই না। তোদের মধ্যে যে কোনো একজন লিডার রয়েছে যার মাধ্যমে সকল কিছু পরিচালনা করা হয়। তবে স্যার, আজকে রাতে মনে হয় অনেক বড় একটা ডিল হতে চলেছেন ড্রাগসে। ভার্সিটির পরিবেশ তেমন একটা ভালো নয়। নতুন 2টা ট্রাক প্রবেশ করেছে, ভালোভাবে খোঁজ নেওয়া লাগবে। তুমি তোমার টিমকে প্রস্তুত রেখেছ, তুমি তোমার মতো করে অপারেশন চালিয়ে যাও। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে, আর খুব তাড়াতাড়ি আমাকে ফলাফল জানাবে। আমার বিশ্বাস তুমি সাকসেসফুল হবে সব সময়। স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন স্যার। আর অপারেশনের সাথে সাথে মনের মানুষকে হয়তো খুঁজে পেয়েছি। বেশি দিন লাগবে না, ওকে আমার মতো করে তৈরি করে তারপরে আপনার সামনে নিয়ে আসছি। সাদিয়াকে তোমার সঙ্গে খুব ভালোই মানাবে। সভাপতি লোকটা খারাপ হলেও তার মেয়েটার দিকে খুব ভালোই খেয়াল রাখে, আর তাছাড়া তার মেয়েটাও নিষ্পাপ, হয়তো একটু অহংকারী, তবে সেটা তুমি ম্যানেজ করে নিতে পারবে। গুড লাক, আমি সব কিছু জানি। রায়হান তখন কিছুটা লজ্জা পেয়ে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে তখন রায়হান চলে আসলো বস্তিতে আসার পরে খাবার খাওয়ার পরে কিছুক্ষণ শুয়ে থাকলো। আর বিকেলবেলা আবারও দোকানে চলে আসলো। দোকানে আসার পরে কাজ করছিল, আর সেই সময় হঠাৎ করে আবারও সাদিয়া চলে আসলো। আর সাদিয়া আসার পরে এবার রায়হান বাকি টাকা ফেরত দেওয়ার জন্য এগিয়ে আসলো। আর এগিয়ে আসার পরে তখন সাদিয়া বলতে শুরু করলো, আমাকে বাকি টাকা ফেরত দিতে হবে না, এটা তোকে আমি ভিক্ষা দিয়েছি। তোর তো এত টাকা রোজগার করার কোনো সামর্থ্য নেই। আমি প্রতিদিন তোর থেকে 1 কাপ চা খাবো, খেয়ে যাব, আর তোকে 1000 টাকা করে দেব। তুই তো মনে হয় 7 দিন বিক্রি করেও 1000 টাকা কামাতে পারিস না। আমি না হয় তোর অনেক বড় একটা কাস্টমার হয়ে গেলাম। প্লিজ ম্যাডাম, আপনি যদি আমার চায়ের যা দাম তাই যদি দিতেন তাহলে আমি আপনাকে চা দিতে পারি। এছাড়া আমি আপনাকে চা দিতে পারবো না। আমি বাড়তি টাকা রাখতে পারবো না প্রতিদিন এভাবে। এত অ্যাটিটিউড কেন তোর? সব সময় এত অ্যাটিটিউড নিয়ে ভাব নিয়ে থাকিস কেন তুই? বাচ্চা ছেলে, তাই বাচ্চার মতোই থাকবি। বড় হওয়ার চেষ্টা করিস না। আমার সামনে বড় হতে গেলে আমার মতো হতে হবে। ম্যাডাম, আমি আপনার জন্য চা নিয়ে আসছি, আপনি বসুন। আমি এ কথা বলে চা নিতে চলে আসলাম আর চা বানিয়ে ওনার হাতে দিলাম। উনি অর্ধেকটাকে কাপটা ভেঙে ফেললো, তারপর আমাকে 1000 টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। সাদিয়া তখন সেখান থেকে চলে যাওয়ার পরে রায়হান আবারও দোকানে এসে তার কাজে মনোযোগ দিল। আর এদিকে সন্ধ্যার পরে রায়হান রুমে এসে রেডি হয়ে বাইরে বের হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। রায়হান গাড়িতে উঠে গেল, আর তখন ভেতরে তার সকল টিম মেম্বার বসে রয়েছে, আর গাড়িটা একজন চালাচ্ছে। আর তখন পেছন থেকে রাব্বি তাকে বলতে শুরু করলো, স্যার, আমার কাছে পুরোপুরি কনফার্ম মেসেজ আছে। সেটা হলো আজকে ভার্সিটিতে অনেক ভালো ড্রাগসের ডিল হতে পারে। আর যদি ডিল হয়ে যায় তাহলে তো ওরা টাকা দিয়ে যাবে। আর কার কাছে দিবে সেটা এখনো জানতে পারেনি, হয়তো প্রিন্সিপালের কাছেই থাকবে।
আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। বুঝতে পেরেছে, সবসময় আগে নেগেটিভ চিন্তা করবেন, তারপর পজিটিভ চিন্তা করবেন, কারণ ওরা সোজা মানুষ না, ওরা সবসময় নেগেটিভ দিকটাই বেছে নেবে। গাড়িটা ভার্সিটি থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো, আর গাড়িটা দাঁড়ানোর পরে সকলেই নেমে গেল। সকলকে পজিশন বুঝিয়ে দেওয়ার পরে রাইহান তখন গেট দিয়ে প্রবেশ না করে দেয়াল টপকে ভার্সিটিতে প্রবেশ করলো। ভার্সিটিতে প্রবেশ করার পরে দেখতে পারলো ট্রাকের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটাকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। আর তখন ভালোভাবে দেখে অবাক হয়ে গেল, কারণ এটা আর কেউ না, এটা হলো মেঘলা। মেঘলাকে এই অবস্থায় দেখে রায়হান কিছুটা অবাক হয়ে যায়, কারণ মেঘলাকে এই অবস্থায় দেখবে কখনোই আশা করেনি। তার মানে মেঘলার সঙ্গে কোনো না কোনো কানেকশন তো আছেই। মেঘলা তাহলে এটার মধ্যে জড়িত। মেঘলা তখন ছেলেগুলোর কাছ থেকে ড্রাগস নিয়ে এসে নিজেই ড্রাগস নিয়ে নিল, আর এটা দেখার পরে অবাক হয়ে গেল রায়হান, কারণ একটা মেয়ে কি করে ছেলেদের মতো করে ড্রাগস নিতে পারে। অবাক করা ঘটনা, আবার খুব ভালোভাবেই কথা বলছিল, একটু নেশাগ্রস্ত হয়নি। এমন মেয়ে রায়হান এবার প্রথম দেখছে, যেখানে একটা ছেলে থাকতে পারে না, আর সেখানে খুব ভালোভাবেই সে দাঁড়িয়ে কথা বলছে, আর কথাগুলো ছিল এমন। শোন, এই টাক নিয়ে সোজা বাবার গোডাউনে গিয়ে রেখে দিবি। এই ভার্সিটি এগুলো মালামাল রাখাটা ঠিক হবে না। শুনেছি কোনো এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু সেই অফিসারের ব্যাপারে এখন পর্যন্ত জানা হয়নি। ম্যাডাম, পরে যদি ওই অফিসার গোপনে খোঁজ নিয়ে আমাদের সকল মালামাল সহ ধরিয়ে দেয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনি কিন্তু সকলকে জেলে ভাত খেতে হবে। তারপর বলছি, ওই অফিসারকে খুঁজে বের করুন, আগে মারুন, পরে চালান নিয়ে আসবো। সেটা না হয় আমি দেখব। আমি এই বিষয় নিয়ে বাবার সঙ্গে আলোচনা করব। তোকে এখন টাক নিয়ে সোজা বাবার গোডাউনে গিয়ে রেখে দিবি। আর যদি কেউ এখানে বাঁচাতে আসে তাহলে সোজা উপরে পাঠিয়ে দিবি। এই কথা বলার পরে তখন ছেলেগুলো ট্রাক নিয়ে সেখান থেকে চলে যায়। দারোয়ান গেট খুলে দেওয়ার পরে ট্রাক সেখান থেকে চলে যায় প্রিন্সিপালের অন্য একটা গোডাউনে, যেখানে মেঘলা যেতে বলেছে। এদিকে তখন মেঘলা স্টোর রুমের দিকে এগিয়ে যায়, আর স্টোর রুমে তালা লাগিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করলো। মেঘলা তার গাড়িতে করে ভার্সিটি থেকে বেরিয়ে সোজা তার বাসায় চলে গেল, আর এদিকে সেও মেঘলাকে পেছন করতে করতে তার বাসার সামনে চলে আসলো, এবং তার সবকিছুই দেখার জন্য একটা ড্রোন পাঠিয়েছিল তার বাসার ভেতর। পুরো বাসার মধ্যে লোকজনে ভর্তি, মনে হচ্ছে কোনো একটা মাফিয়ার শহরে প্রবেশ করেছে। চারদিকে লোকজন দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, তার মানে প্রিন্সিপালকে এত সহজে উঠিয়ে আনা অসম্ভব ব্যাপার। আর প্রিন্সিপাল যেহেতু এই সিকিউরিটি আছে, তাহলে সভাপতির কেমন সিকিউরিটি হতে পারে সেটা খুব ভালো করে রায়হান আন্দাজ করতে পেরেছে। এদিকে তখন মেঘলা গিয়ে তার বাবার সঙ্গে আলোচনা করতে শুরু করলো। মেঘলা তার বাবাকে বলতে লাগলো, বাবা, মালগুলো তোমার গোডাউনের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে, তবে নতুন অফিসারের ব্যাপারটা কি জানতে পেরেছো? বলো। প্রথম অফিসার কে যে কোনোভাবেই হোক দেখাতে হবে, আর যদি পারো তাহলে আমাদের দলেও আনতে পারো। নতুন অফিসারকে? কি তার পরিচয়? আমি তো এখন পর্যন্ত কিছুই জানতে পারলাম না। ওরা এখন পর্যন্ত ছবিটা পর্যন্ত দেখতে পারেনি। ছেলেটা কেমন, কি তার পরিচয়, কেউ আমাকে কোনো তথ্য দিতে পারছে না। কি বলছো তুমি? তোমাদের এত লোক থাকা সত্ত্বেও তুমি ওই একটা শুধুমাত্র অফিসারের ব্যাপারে জানতে পারলে না কেন? এটা হাউ দিস পসিবল? যেটা আমার সঙ্গে কখনোই হয়নি সেটাই এখন হতে চলেছে। আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আর অফিসারটা অনেক ধরনের, আর ওর ব্যাপারে আমি যতটুকু শুনেছি, সেই যতগুলো অপারেশনে গিয়েছে কাউকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখেনি, এমনকি তাদের লাশটা পর্যন্ত খুঁজে পায়নি পুলিশও। ও একজন ভয়ঙ্কর রকমের অফিসার, সবাই ডিপার্টমেন্টে তাকে অনেক বেশি সম্মান করে। আমি একটা আইডিয়া দিচ্ছি, সেটা হলো পুলিশের কমিশনারের ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকো। পুলিশ কমিশনার নিশ্চয় জানে এই ব্যাপারে, তাহলে যদি উনি এমনিতেই বলতে চায় তাহলে যে বলবে, আর যদি না বলতে চায় তাহলে কিভাবে বের করতে হয় সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, আমি ঠিক চাইলে এটা করতে পারি, কিন্তু এটা করা সম্ভব না। এটা করতে গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, সেটা তুই এখন বুঝবি না। তুই এখন যা।
এগুলো শোনার পরে রায়হান অবাক হয়ে যায়। একজন বাবা কি করে তার মেয়েকে এসব কথা বলতে পারে, তার মেয়েকে খারাপ লাইনে সঙ্গ দিতে পারে? এটা আসলে প্রিন্সিপালকে ছাড়া অন্য কেউ করতে পারতো না হয়তো। আর তখনই প্রিন্সিপালের একটা ফোন আসলো। ফোনটা সভাপতি মনে হয় করেছে। আর তখন প্রিন্সিপাল সভাপতিকে বলতে লাগলো, আরে মেঘলা, যদি আমার নিজের মেয়ে হতো তাহলে কি আমি কখনোই এইসব কিছু করাতে পারতাম? কখনোই করাতে পারতাম না। ও তো আমার বন্ধুর মেয়ে, তাই আমার জন্য শুধুমাত্র সে হলো কাঠের পুতুল। যতদিন আমি না চাইবো ততদিন নাচবে, আর যখন নাচতে পারবে না তখন মেরে ফেলব। তোমাকে ধন্যবাদ দিতেই হয়, সেটা হলো অন্য একটা মেয়েকে দিয়ে তুমি সকল কিছু নিয়ন্ত্রণ করেছো। কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না। সে কিন্তু তোমাকে বাবার মতোই শ্রদ্ধা করে, অন্তত পক্ষে এটাও তো ভাবতে পারতে। হ্যাঁ, সেটা অনেকবার ভেবে দেখেছি, কিন্তু আমার মন মানছে না। তার জন্যই আর কি ছোট থেকে এই লাইনে নিয়ে এসেছি, আর এখন আমার সকল কিছু সে নিয়ন্ত্রণ করে। শোনা, আমি তোমাকে একটা কথা বলছি। আমি সেই অফিসারের ব্যাপারে জানতে পেরেছি। সেই অফিসারের নাম হলো রায়হান শেখ। আমি শুধু নামটাই জানতে পেরেছি, এছাড়া আর কোনো কিছুই জানতে পারিনি। তুমি খোঁজ নাও কিভাবে ওই ছেলেটার খোঁজ পাবে। ওই ছেলেটাকে মারতে না পারলে কিন্তু আমাদের ব্যবসার মধ্যে লালবাতি জ্বলবে। পরবর্তী সময়ে যে আমরা চালান নিয়ে আসবো এবং এগুলো বিভিন্ন জায়গায় পৌঁছতে হবে। আমরা কোনো কিছুই করতে পারবো না, এমনকি আমরাও নিজেরাও ধরা পড়তে পারি। আমরা যেন ধরা না খাই, তাহলে আমাদের লোকেদের এমনভাবে তৈরি করতে হবে যে কোনো সময় ধরা পড়ে গেলে ওরা যেন নিজে নিজে আত্মহত্যা করে নেয়, তবুও যেন আমার নামটা তারা প্রকাশ না করে। হ্যাঁ, এটা তো খুব ভালোই সিদ্ধান্ত। এটা হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ওরা নিজেরাই নিজেদেরকে সেভ করতে পারবে। যদি এমন কিছু ঘটনা ঘটে তাহলে নিজেরাই মারা যাবে, আর তাদের পুরো পরিবারের দায়িত্ব আমরা নিতে পারবো। এমন কিছু দেখিয়ে কিছু বিশ্বস্ত লোক সেটিং করতে হবে। ঠিক আছে, তুমি তোমার মতো করে লোকজন ঠিক করো, তারপর আমাকে জানিও। আর ভার্সিটিতে আমি যখন যাব তখন দরকারি কোনো কথা ছাড়া আমার সঙ্গে কথা বলবে না, আর বিষয়টা ভালো করে মাথায় রাখবে। সভাপতি কথা বলার পরে তখন কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে এদিকে তখন রায়হান কোনো কিছু না করে সেখান থেকে চলে যায়। আর রায়হান সেখান থেকে চলে যাওয়ার পরে ওইদিকে রাব্বি তখন রায়হানকে কল দেয়। কল দেওয়ার পরে রাব্বি তখন উপাস থেকে রায়হানকে বলতে শুরু করল, স্যার, ওই ঠিকানা আমরা পেয়ে ফেলেছি। আপনি এই জায়গায় চলে আসুন। আমরা সকলেই এই জায়গায় আছি। অনেক বড় একটা গোডাউন, আর এখানে প্রায় 50 জনের ওপরে লোকজন পাহারা দিচ্ছে। রায়হান তখন কল কেটে দিয়ে যথারীতি সেখানে চলে গেল। আর গোডাউনে যাওয়ার পরে দেখতে পারলো প্রায় 50 জনের ওপরে লোকজন পাহারা দিচ্ছে। আর তখন আর রায়হান সবাইকে ডাক দিল। সে সবাইকে ডাক দেওয়ার পরে সবাইকে প্ল্যান বুঝিয়ে দিল। সবাই দুইটা টিমের মধ্যে ভাগ হয়ে চারদিকে ছড়িয়ে গেল। আর চারদিকে ছড়িয়ে যাওয়ার পর সবাই মাইক্রোফোনে কানেক্টেড রয়েছে। রায়হান তখন সবাইকে বলতে শুরু করলো, আমার কথা ছাড়া কেউ কোনো রকম ফায়ারিং করবে না। আমি যখন বলবো ঠিক তখনই তোমরা ফায়ারিং শুরু করবে। একটু ভুল হলে আমরা এখানে সবাই মারা পড়ব, তাই খুব সাবধানে কাজ করতে হবে। কি আর স্যার, আপনি যখন বলবেন আমরা তখনই অ্যাটাক করব। আমরা সব দিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছি, ওরা কোনো দিক দিয়েই পালাতে পারবে না। রায়হান তখন সবাইকে গুলি করতে বলল, আর সকলেই চারপাশ থেকে গুলি করতে শুরু করলো। আর এইভাবেই অনেক গোলাগুলি হওয়ার পরে প্রায় সকলেই তারা মারা গেল। আর এদিকে রায়হান তার টিম সহ গোডাউনের ভেতরে ঢোকার পরে অবাক হয়ে গেল। পুরো মাদকের গোডাউন রয়েছে এখানে, আর সবকিছু সেখানে আগুন লাগিয়ে দিল। আর এটা দেখার পরে বাকি সদস্যরা অবাক হয়ে গেল, কারণ এগুলো তো সরকারিভাবে বাজেয়াপ্ত করার জিনিস। এগুলো কেন জ্বালিয়ে দেওয়া হলো এগুলো বুঝতে পারলো না। এদিকে তখন রায়হান কমিশনারকে বলতে শুরু করলো, স্যার, সকল মালামাল আমি বাজেয়াপ্ত করে এগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছি। শুধু শুধু সরকারের গোডাউনে এগুলো জমা করে কী লাভ? এগুলো তো আবার পরবর্তী সময়ে ওরা ছাড়িয়ে নিয়ে যেতে পারে তাদের ক্ষমতা অনুযায়ী। তার জন্য সব কিছু ওরা আগুনে পুড়ে ছাই হয়ে যাক, এটাই ভালো হবে। আমি জানি তুমি এটাই করবে। ঠিক আছে, যদি কখনো নিউজ হয় তাহলে বলবে নিউজটা এরকম হবে যে অসতর্কতার কারণে আগুন লেগে পুরো গোডাউন সহ লোকজন মারা গেছে। স্যার, এটাই করব। আপনাকে জানিয়ে রাখলাম স্যার, বাকি অপারেশনে কি করব সেটা আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ। রায়হান তখন বাসায় চলে আসলো। বাসায় আসার পরে রায়হান খাওয়া দাওয়া করে সেদিনের মতো করে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা টিভি অন করতেই দেখতে পারলো
রিপোর্টাররা এরকম নিউজ করছে আর সভাপতি এবং প্রিন্সিপালের দফা ঠান্ডা হয়ে গেছে, কারণ ওদের যে কতটা লেগেছে সেটা একমাত্র ওরাই বুঝতে পারছে। তখন প্রিন্সিপাল সভাপতিকে কল করলো। কল করার পরে তখন প্রিন্সিপাল সভাপতিকে বলতে শুরু করলো, এত বছর ধরে ব্যবসা করি, এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটলো না। আর কালকে রাতেই আগুন লেগে লোকজন সহ সব কিছু মারা গেল, প্রায় 2 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। আমিও তো সেটাই বুঝতে পারছি না, আগুন কি করে রাখতে পারবো। ওরা তো এত বছর ধরে কাজ করে থাকে আমার সঙ্গে, এতদিন কখনো ভুল হয় নাই, আর এখন তাদের এই ভুল হয়ে গেল। আর কেউ গোডাউন থেকে বের হতে পারলো না, এটাই অবাক করা ঘটনা। আমার মনে হচ্ছে যে কেউ হয়তো ব্যাগের মধ্যে তালা দিয়ে দিয়েছিল, তার মধ্যেই আর কি কেউ বের হতে পারেনি। বুঝতে পারছি না কে এত আমার সর্বনাশ করলো। ওই অফিসার তো এরকম করার কথা না, কারণ অফিসাররা তো লোকজন অ্যারেস্ট করে নিয়ে যাবে, আমার যতটুকু ধারণা। এভাবে কিছুক্ষণ কথা বলার পর তখন এদিকে আবার রায়হান রেডি হয়ে চলে আসলো ভার্সিটিতে আসার পরে ইউনিভার্সিটিতে মেঘলা তার বান্ধবীদেরকে নিয়ে চুপচাপ বসে রয়েছে, আর ওদের মধ্যে হয়তো কোনো কথাবার্তা বলছে। আর এদিকে রায়হান তখন ভার্সিটিতে প্রবেশ করার পরে একপাশে দেখতে পারল সাদিয়া খুব হাসি খুশি ভাবে তার বান্ধবীদের সঙ্গে কথা বলছিল, আর এদিকে রায়হান তখন একপাশে দাঁড়িয়ে সাদিয়ার দিকে তাকিয়েছিল। আর এটা সাদিয়া খুব ভালো করেই দেখতে পারলো। সাদিয়া তখন দেখে রায়হানকে ডাক দেয়, আর ডাক দেওয়ার পরে তখন রায়হান সাদিয়ার কাছে চলে গেল। আর সাদিয়ার কাছে যাওয়ার পরে তখন সাদিয়া রায়হানকে বলতে শুরু করলো, কিরে, তুই এখানে বসে আমার দিকে তাকিয়েছিলি, মনে হচ্ছে তুই কি সত্যি আমাকে দেখছিলি নাকি অন্য কিছু করছিলি? সত্যি করে বলতো, মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বলা আমি একদম পছন্দ করি না। আপু আপনি এগুলো কেন বলছেন? আমি তো আমার মতো করে বসেছিলাম। আপনি যেদিকে বসে আছেন আমি সত্যিই খেয়াল করিনি। আমি কেন আপনাকে দেখতে যাব? তার মানে তুই কি বোঝাতে চাইছিস? আমি কি তাহলে সুন্দর না? আমাকে কেউ তাকিয়ে থাকবে না? তুই এটা মনে করছিস? তুই মানে আমাকে অবহেলা করছিস? এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। আরে আপু, আপনি শুধু শুধু রিয়্যাক্ট করছেন। আমি আপনাকে কেন এগুলো বলতে যাব? আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারেননি। আমার ক্লাসের দেরি আছে এখনো প্রায় 10 মিনিট, তার জন্যই আর কি বসেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। আর শোন, মেঘলার সঙ্গে কোনো ঝামেলা করিস না। ও যদি কোনো ঝামেলা করতে আসে তাহলে ওর থেকে প্রায় 100 হাত দূরে থাকবি, বুঝতে পারলি? আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবি। এই কথা বলার পরে তখন রায়হান চলে গেল তার ক্লাসে। আর ক্লাসে যাওয়ার পরে এদিকে তখন সাদিয়া তার বন্ধুদের সঙ্গে কথা বলতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। চারদিকে নবীন বরণ অনুষ্ঠানের জন্য ভার্সিটিতে আয়োজন করা হয়েছে। কালকে নবীন বরণ অনুষ্ঠান হয়ে যাবে, এটাই ক্লাসে আলোচনা করা হচ্ছে। আর এখানে সিনিয়র কয়েকটা মেয়ে ডান্স করবে। এটা শোনার পরে রায়হানের তেমন কোনো মাথা ব্যথা নেই। আর যখনই নামগুলো প্রকাশ করলো সবার সামনে, তখন রায়হান কিছুটা অবাক হয়ে থাকে, কারণ সাদিয়া আবার নৃত্য পারে, এটা আবার বিশ্বাস করতে হবে। তারপর ক্লাসের সময় শেষ হয়ে যাওয়ার পরে সবাই সবার মতো করে চলে গেল। এদিকে পরের দিন সকালবেলা সকলেই ভার্সিটিতে খুব তাড়াতাড়ি করে চলে আসলো নৃত্য করার জন্য। সাদিয়া তার বান্ধবীদেরকে নিয়ে রেডি হচ্ছে। আর সাদিয়াকে দেখার পরে রায়হান কোনোভাবেই চোখ ফেরাতে পারছে না। এত সুন্দর চেহারার মাঝে লাল শাড়ি পরে তাকে সবচেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। লাল শাড়ির সঙ্গে সবকিছু ম্যাচিং করে পড়েছে। আর তখনই সাদিয়া তার কাছে ডাকতে শুরু করলো রায়হানকে। রায়হান তখন বলতে শুরু করলো, আপু, আপনাকে আসলেই অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তবে চুলে যদি লাল গোলাপ গুজে দিতেন তাহলে আরো বেশি সুন্দর দেখাতো। সাদিয়া রায়হানের মুখ থেকে এরকম কথা শুনে বেশ খানিকটা রায়হানের দিকে তাকিয়েছিল। আর কিছুটা রেগে গিয়ে রায়হানকে একটা থাপ্পড় মারলো। সাদিয়া একটা থাপ্পড় মারার পরে রাগে কণ্ঠে বলতে শুরু করলো, তোকে কি আমি বলেছি আমার সৌন্দর্যের বর্ণনা করতে? তোকে আমি দেখেছি আমার কাজ করার জন্য, আমাকে দেখিয়ে দেওয়ার জন্য। তোকে আমি এখানে ডেকে আনিনি, বুঝতে পেরেছিস ফকিন্নি? আসলে আপু, আমি বুঝতে পারিনি। আমি আসলে ওরকম করে বলতে চাইনি। আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন। আমি আসলে সত্যি এরকম করে বলতে চাইনি। ওই দোকানদার থেকে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়, আমার খুবই গরম লাগছে। ওই দোকানে গিয়ে বলবি সাদিয়া চৌধুরী নামে একটা কোল্ড ড্রিঙ্ক দেওয়ার জন্য, তাহলেই দিয়ে দিবে। রায়হানকে কথা বলার পরে তখন রায়হান আর কোনো কথা না বলে ওই দোকানে চলে আসলো।
আর সাদিয়ার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার পরে সাদিয়ার হাতে দিল। আর সাদিয়া সেটা শেষ করে স্টেজে উঠল। স্টেজে উঠে খুবই সুন্দর করে পারফর্ম করলো। যদিও নাচটা অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু রায়হানের কাছে এটা পছন্দ হয়নি। কারণ সে শুধু চায় তার প্রিয় মানুষটাকে সে শুধু একাই দেখবে, আর অন্য কেউ দেখবে না। অনেকে তাকিয়ে তাকিয়ে সিটি মারছিল, আর অনেকে বাজে ইঙ্গিত করছিল সাদিয়ার নাচ দেখে। তবে সুন্দর করে ডান্স করেছে। স্যারেরাও তার খুব প্রশংসা করেছে সাদিয়া নামের বলে। তখন একে একে সকলেই তাদের পারফর্ম করতে শুরু করলো। আর এভাবেই নবীন বরণের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেল। বিকেলবেলা তখন রায়হান ভার্সিটি থেকে বের হওয়ার পরেই দেখতে পারলো আরও একটা ট্রাক ভার্সিটিতে প্রবেশ করলো। আর ভার্সিটিতে প্রবেশ করার পরে এদিকে লোকজন ট্রাকের ভেতর থেকে মালামাল নামাতে শুরু করলো। আর যারা মালামাল নামাচ্ছে তারা কেউ ভার্সিটির কোনো মানুষ নয়, তারা ট্রাকের সঙ্গে এসেছে। এটা সত্যি সন্দেহজনক। রায়হান ভার্সিটির গেটে দাঁড়িয়ে সকল কিছু দেখছিল। আরও অনেক ছাত্রছাত্রী মাঠে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু তাদের এটা দেখে মনে হয়নি এখানে কোনো একটা অপকর্ম হচ্ছে। আর তখনই তামিম আসলো। তামিম আসার পরে জিজ্ঞেস করতে লাগলো, আরে তুমি তো এর আগেও ফার্স্ট ইয়ারেই ছিলে তাই না? এবছর ফেল করে আমাদের সঙ্গে ছিলে। আচ্ছা বলো তো, এই ট্রাকগুলো কিসের? প্রতি দুদিন পর পর ট্রাক কেন আসে? আর এগুলো কি মাল নাম আছে কখনো জিজ্ঞেস করনি? আরে তুমি এগুলো সম্পর্কে জানতে চাচ্ছ? এগুলো আসলে তেমন কোনো বিষয় না। এগুলো হলো স্যারের দেওয়া খাওয়া দাওয়া করেন স্যার। স্যারদের খাওয়া দাওয়ার জন্য তো বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন হয়। আর এগুলো জিনিসগুলো ওই স্টোরুমে রাখা হয়। বুঝতেই তো পারছো, এত বড় ভার্সিটি, এত স্যার মেনে আমরা রয়েছেন, আর সকলেই খাবার খায়। তাদের জন্য জিনিসপত্রগুলো এভাবে ট্রাকে করে আনা হয়। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম কিনা কি। আচ্ছা চলো বাসায় যাওয়া যাক। ও আচ্ছা সরি, আসলে তোকে তো তুই করে বলার মনে ছিল না আমার। আসলে সবাইকে তুমি করে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো তাই এখন তুই করে কোনো শব্দ আসে না। আরে না, কোনো সমস্যা নেই। আমি না হয় তোকে তুই করে বলবো, আর আমার সঙ্গে থাকতে থাকতে তুই আমাকেও তুই করে বলতে পারবি। রায়হান তখন তার বস্তিতে চলে আসলো। আর বস্তিতে আসার পরে তখন সে বিকেলবেলা দোকানে বসে আছে। দোকানে বসে থাকার পরে এদিকে তখনই আবার সাদিয়া গাড়ি নিয়ে থামলো। সাদিয়া গাড়ি নিয়ে থামার পরে তখন এদিকে সাব্বির তখন রায়হানের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। আর তখন সাব্বির এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার পরে তখন বলতে লাগলো, ম্যাডাম আপনি কোনো কিছুর প্রয়োজন এখানে দাঁড়িয়ে আছেন? আপনার কোনো কিছু লাগলে আমাকে বলতে পারেন। এই ফকিন্নির বাচ্চা, তোকে আমি জিজ্ঞেস করেছি আমার কোনো কিছু লাগবে কিনা? ওই ফকিন্নির বাচ্চাকে এখানে আসতে বল তাড়াতাড়ি করে। ওর সঙ্গে আমার দরকার আছে, তোর সঙ্গে আমার কোনো প্রয়োজন নেই। সাব্বির তখন কোনো কিছু না বলে চলে আসলো। সেই সময় রায়হান একটা চা নিয়ে ওই গাড়ির কাছে চলে আসলো। এই গাড়ির কাছে আসার পরে তখন সাদিয়াকে চা দেওয়ার পর সাদিয়া চা নিয়ে রায়হানের কাছে একটা চিরকুট দিয়ে দিল। রায়হানের কাছে একটা চিরকুট দেওয়ার পরে গাড়িটা সোজা চলে গেল। রায়হান চিরকুটটা সাব্বিরকে দেখতে দেয়নি, লুকিয়ে পকেটে নিয়ে নিয়েছে। আর তখন দোকানে চলে আসলো। আর দোকানে ভিড় কমার পরে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো। চিরকুটের মধ্যে লেখা, আমি সাংবাদিক সাদিয়া চৌধুরী বলছি। আমি আপনার ব্যাপারে সব কিছুই জানি। আপনি ছদ্মবেশে ভার্সিটিতে এসেছেন একটা মিশনের কারণে। আমি এই কেসটা নিয়ে বেশ অনেক দিন যাবৎ হ্যান্ডেল করছি। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে ভালো হতো। আমার নাম্বার এখানে দেওয়া আছে, দয়া করে আমাকে কল দিবেন। সাব্বির তখন জিজ্ঞেস করলো, হাতের মধ্যে এটা কি? আর সাব্বিরের কথায় কোনো গুরুত্ব না দিয়ে রায়হান তখন সে তার নিজের কাজ করতে শুরু করলো। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। সন্ধ্যার পর রায়হান রুমে আসার পরে তখন তার ল্যাপটপ বের করে কাজ করতে শুরু করলো। আর তখন রায়হান সাদিয়ার নাম্বারে একটা কল দিল। আর সঙ্গে সঙ্গে কলটা রিসিভ হয়ে গেল। আর সাদিয়া তখন উপাস থেকে রায়হানকে বলতে শুরু করলো, প্রথমেই আপনাকে সরি বলে নিচ্ছি, কারণ ভার্সিটিতে আপনাকে অনেক খারাপ কথা বলেছি। আসলে এটা বলতে হয়, সুযোগ যখন পেয়েছি কেন শুধু শুধু ছেড়ে দেব? একটু মজা করলাম আর কি। আচ্ছা এখন কাজের কথায় আসি। আমি আপনাকে সাহায্য করতে চাই। আমাকে সাহায্য করলে আপনার তাতে কি লাভ? এখন আমার ব্যাপারে আপনি হয়তো জানেন আমি কারো কোনো সাহায্য নেই না। আর সাংবাদিককে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। ওরা বেশি ছড়িয়ে দেয়, এটা আমার অপছন্দ। জানি আমি সবকিছুই, তবুও আমি আপনাকে সাহায্য করতে চাই। আর আমি যে তথ্যগুলো আপনাকে দেব সেই তথ্যগুলো পেলে আপনার আরো বেশি অনেক সুবিধা হবে। আমি এটা জানি যে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কার কানেকশন রয়েছে। ভালো কথা, তবে সেটা আমাকে জানানোর প্রয়োজন নেই।
আপনারটা আপনার কাছে রাখুন, আর আমার ব্যাপারে নাক গলানো আমি একদম পছন্দ করি না। যেহেতু আপনি আমার ব্যাপারে জানেন, তো সেখানে চুপচাপ থাকেন। আরে এমন করে রেগে যাওয়ার কি আছে মিস্টার রায়হান? প্রথমে একটা কথা বলার আছে, সেটা হলো আপনার বাবা, তিনি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছে, আর পুরো আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্র তার কথাই চলে। দেখুন, মুখ সামলে কথা বলুন, না হলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এসব বলার ব্যাপারে আপনি কি বলছেন না বলছেন আপনি জানেন আপনি কার বিষয়ে কথা বলছেন? আপনি কি আমার আগের জন্মের শত্রু ছিলেন যে আমি আপনার ব্যাপারে এরকম কথা বলবো? আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ রয়েছে আপনার বাবার ব্যাপারে। আপনার বাবা একজন আন্ডারওয়ার্ল্ডের কিং। সকল খারাপ কাজের সঙ্গে ওনার হাত রয়েছে, আর সকল খারাপ কাজ ওনার হাত ধরেই হয়। ও আচ্ছা, ঠিক আছে, আপনি আমার মেইলে সবকিছু পাঠিয়ে দিন, আমি বিষয়টা দেখব। তারপরে আমি আপনাকে জানাচ্ছি, যদি এটা সত্যি হয় তাহলে আমার বাবাও আমার হাত থেকে রেহাই পাবে না। এই কথা বলার পরে তখন সাদিয়া কল কেটে দেয়, আর সাদিয়া কল কেটে দেওয়ার পরে সকল প্রমাণ পাঠিয়ে দিল রায়হানের কাছে। রায়হান এগুলো দেখার পরে কোনো কথা বলতে পারছে না। যেগুলো পাঠিয়েছে সবগুলোই সত্যি, তার মানে তার বাবা এসব ব্যাপারে সবকিছুতেই জড়িত রয়েছে। তখনই সাদিয়া কল দিল, আর সাদিয়া কল দেওয়ার পরে তখন সাদিয়া রায়হানকে বলতে লাগলো, আমি আরো একটা তথ্য দিচ্ছি আপনাকে, সেটা হলো উনি আপনার আসল বাবা নন। আপনার বাবা আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বয়সে 1 বছর ছিল, তখনই মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আর জন্মের সময় আপনার মা মারা যায়। আপনার বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায় আপনার এই বাবার অফিসের ম্যানেজার, বর্তমান খলিল চৌধুরী। আর আজকে আপনার বাবা, উনি আপনাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না, কারণ সম্পত্তি যা পাওয়ার উনি পেয়ে গেছেন, এখন সুযোগের অপেক্ষায় আছেন। আমার একটা প্রশ্ন হলো, সেটা হলো তুমি এত কিছু কি করে জানলে? তোমার তো এগুলো জানার কোনো কথা নয়। তুমি কার কাছ থেকে এই তথ্যগুলো পেয়েছো, আর কারো কাছ থেকে এসব কিছু জেনেছো? আমি হাসপাতালের নার্সের কাছ থেকে এসব কিছু জেনেছি। উনি আপনার ব্যাপারে সবকিছুই জানে, আর ওনার হাত ধরেই আপনি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছেন। আন্টি অনেক ভালো এবং অনেক সৎ, যার জন্য আমাকে তথ্যগুলো দিয়েছে আর প্রমাণগুলো সঙ্গে দিয়েছে। ঠিক আছে, আমার বাবা যেহেতু অপরাধী, আমি আমার বাবাকে নিজের হাতে এনকাউন্টার করব। যে হাত দিয়ে উনি আমাকে খাবার খাইয়েছে, তারই বিপরীতে আমি ওনাকে এনকাউন্টারে মেরে ফেলবো। সেটা আপনার বিষয়, তবে আমার একটা আলাদা রকমের কথা আছে। সেটা হলো আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে কখন যে আপনাকে ভালোবেসে ফেলি, সেটা আসলে আমি নিজেও বলতে পারবো না। আমি জানি যে ভার্সিটিতে নৃত্য করা আপনার পছন্দ হয়নি, কিন্তু আপনাকে জ্বালানোর জন্যই আমি নৃত্য করেছি, না হলে আমি করতাম না। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। এই কথা শোনার পরে তখন রায়হান কল কেটে দেয়, আর কল কেটে দেওয়ার পরে তখন বিষয়গুলো নিয়ে চিন্তা করতে শুরু করলো। সাদিয়ার বিষয়টা, এগুলো কোনো বিষয় না, ভালোবাসা জীবনে আসবেই, তবে সেটা সঠিক সময় হলে রায়হান মেনে নিবে। আপাতত এগুলো নিয়ে থাকতে চায়। আর তখন সাদিয়া মেসেজ পাঠালো, আর মেসেজের মধ্যে লেখা, আমি জানি আপনি এখন আপনার অন্য চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত আছেন, তবে আপনার অন্য সব চিন্তা ভাবনার মাঝেও একটু আমাকে সময় দিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? কালকে ভার্সিটিতে আসবেন, আমি কাল শাড়ি পরে আসব, সবার আগে আসব, আশা করি আপনি আসবেন। রায়হান তখন তার নিজের কাজে মনোযোগ দিল, আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে সে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর তখন চাচা পেছন থেকে দেখে তাকে বলতে শুরু করলো, আর কয়দিন পরেই তো তোর কাজ শেষ হয়ে যাবে, তখন তো তুই চলেই যাবি। আর কখনো আমাকে মনে রাখবি কিনা সেটা তো জানি না, আপাতত আমার সঙ্গে খেয়ে যা। আর চাচা, এটা যে কি বলেন, আপনাকে আমি রাতের ঘটনাটা খুলে বললাম না? মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? আমার বাবা মারা যাওয়ার সঙ্গে এই খলিল সাহেবের কোনো না কোনো হাত রয়েছে। যাকে বাবা বলে জেনে এসেছি, সে আমার আসল বাবা নয়। এখন ঘটনা হচ্ছে, আমার ওই বাবাকে আসলেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, নাকি সেই অ্যাক্সিডেন্ট করিয়েছিল। সেটা তুই খোঁজ খবর নিয়ে দেখ। আর সাদিয়া মেয়েটা কিন্তু অনেক ভালো, দেখতে শুনতে মাশাল্লাহ, তোর সঙ্গে খুব ভালোই মানাবে। মেয়েটাকে কষ্ট দিস না। মেয়েটার বাবা খারাপ হতে পারে, কিন্তু মেয়েটা তোমার খারাপ না, মেয়েটা খুব ভালো। রায়হান কিছুটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর রায়হান চলে যাওয়ার পরে ভার্সিটিতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। ভার্সিটিতে তেমন কোনো ছেলে মেয়ে এখনো আসেনি, আর দেখতে পারলো কারো
শাড়ি পরে গাছের নিচে বসে আছে মানুষটা। আর তখনই রায়হানকে দেখে সাদিয়া এগিয়ে আসলো। আর এগিয়ে আসার পরে তখন সাদিয়া ফাইজলামো করে বলতে শুরু করলো। যদিও আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, তবে তোমাকে ধাক্কা দিয়ে বেশ অনেক মজা পেয়েছি। আর ইচ্ছে করছিল আরো কয়েকটা দিন থাপ্পড় দিয়ে তারপরে সত্যি কথাটা সামনে আনি, কিন্তু সত্যি কথাটা যে তোমাকে বলতেই হলো তোমার ভালোর জন্য, যেহেতু আমি এই কেসটা হ্যান্ডেল করছি। সুযোগ পেয়ে মানুষকে এভাবে অপমান আর এভাবে মারতে পারে, সত্যি অবাক হয়ে গিয়েছিলাম আমি তো ভেবেছিলাম তোমার মতো অহংকারী মেয়ে এই শহরে আর একটাও নেই। সুযোগ পেয়ে কি কেউ কাউকে ছেড়ে দেয়? আচ্ছা, আমি যে কালকে বলেছিলাম সেটা তো উত্তরটা আজকে পেলাম না। যদি উত্তরটা না পাই কিন্তু তাহলে কিন্তু আবারও শুরু করব। এবার কোনো কিছু করতে আসলে সোজা ছেলের ভিতরে ঢুকিয়ে দিব। আর সেখানে তোমার মতো অনেক পাগলি রয়েছে, আর ওদের সঙ্গে মারামারি করো, কোনো সমস্যা হবে না। এটার মানে কি? আমি যেটা শুনতে চাই সেটা ভালো করে বলে দিলেই তো হয়ে যায়। এত কাহিনী করার কি প্রয়োজন? এই নাও, এই পেন ড্রাইভের মধ্যে তোমার সকল তথ্য পেয়ে যাবে। আর মেঘলা তোমার বাবার সঙ্গে কানেকশন রয়েছে। তোমার বাবা মেঘলাকে যা বলে, আর মেঘলা সভাপতি আর প্রিন্সিপালের সাহায্যে সকল কাজ করে থাকে। রায়হান তখন কোনো কথা না বলে সাদিয়ার হাত ধরলো। আর সাদিয়ার হাত ধরাতে সাদিয়া কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। আর তখন রায়হান খানের কাছে গিয়ে বলল, সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা মন দিয়ে বুঝে নিতে হয়। আর এতদিন তুমি আমাকে মেরেছো, বিয়ের পরে আমি তোমাকে মেরে খাল উঠিয়ে ফেলবো। তাহলে তো তোমাকে বিয়ে করা যাবে না। তোমাকে বিয়ে করার মানে নিজের পায়ে নিজে আঘাত করা। আমি আমার রাস্তায়, তুমি তোমার রাস্তায়। না হয় সারা জীবন প্রেম করে যাব, তাহলে তো আর মারতে পারবে না। এসব কথা বাদ দাও, চলো তোমার সঙ্গে একটু পার্কে যাই, আর অন্য বিষয়ে কথা বলতে হবে। আমার মনে হচ্ছে আমার বর্তমান যে বাবা, নকল বাবা, উনি আমার আসল বাবাকে খুন করেছে। এটা তুমি খুঁজে বের করে নাও। আমি এর সম্পর্কে বলতে পারবো না। আমি যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই তোমাকে তথ্য দিয়েছি। আমি একদিন তোমাকে মার্কেটে দেখেছিলাম, আর মার্কেটে দেখার পরে তোমাকে সত্যিই ভালো লেগে গেছিল। তারপর তোমার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকি। নেমে তো আমি সাংবাদিকতার কারণে এই কাজটা হ্যান্ডেল করছিলাম। আর সেই সব বাদে জানতে পারি যে তুমি ওই মিশনে রয়েছো। গোপন সংবাদ জানতে পেরেছি। তারপর তোমার ব্যাপারে সবকিছু খোঁজ খবর নিয়ে জানতে পারি এই সবকিছু। রায়হান তখন সাদিয়াকে নিয়ে পার্কের মধ্যে চলে যায়। আর পার্কে দুজন মিলে হাঁটাহাঁটি করার পরে তখন বলতে লাগলো, আজকে একটা মিশন রয়েছে, আর এই মিশনের মধ্যে প্রিন্সিপাল আর সভাপতিকে মেনে দেওয়া হবে। আর সেটাই সাহায্য লাগবে সাদিয়া যদি সাহায্য করে তাহলে বিষয়টা আরো বেশি সহজ হয়ে যাবে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হলো উনি হাজার হোক, উনি আমার বাবা। প্লিজ তুমি ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাও, কিন্তু এনকাউন্টারে মেরে দিও না প্লিজ। কারণ আমি এটা সহ্য করতে পারবো না। যদি আমার বাবা খারাপ লোক, আমি জানি। দেখো, তুমি আমাকে ভালোবেসে বলে দিয়েছো, কিন্তু আমি আইনের কাছে সবসময় ঋণগ্রস্ত। আইন আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। আর ইনকাউন্টার কেউ ইচ্ছে করে না, পরিস্থিতি তখন বলে দেয় কি করতে লাগবে। সাদিয়ার সঙ্গে বেশ অনেক বিষয় নিয়ে কথা বলে রায়হানের বেশ কিছুটা হালকা লাগছে। আর এদিকে তখন মেঘলা দেখতে পারলো সাদিয়ার সঙ্গে রায়হান বসে গল্প করছিল। মেঘলা তো বেশ অনেক রেগে গেছে এটা দেখে। আর এদিকে রায়হান এসে তার নিচের কাজ করতে শুরু করলো। রাতের বেলা রায়হান তার টিমের সাথে নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। ভার্সিটিতে প্রবেশ করার পর সে স্টোররুমে গেল। স্টোররুমে গিয়ে দেখতে পারলো সকল মালামাল সাজানো রয়েছে। আর সে সময় রাব্বি তাকে বলতে শুরু করলো, স্যার, প্রিন্সিপাল আচার সভাপতি অফিসে বসে ড্রিঙ্কস করছে, সঙ্গে নীলাও রয়েছে। তাদেরকে এনজয় করার জন্য যা যা দেওয়া প্রয়োজন সবকিছুই তারা করছে। ওদেরকে একটা কেউ বাঁচিয়ে রাখবো না, সব কয়টাকে মেরে ফেলবো। আজকে ওদের মতো শিক্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। জীবনে বহু পাপ করেছি, কত কথা মেয়ের জীবনে নষ্ট করেছি, কত ছেলের জীবন নষ্ট করেছি, সেটার কোনো হিসাব নেই। ওরা নিজেরাও জানে না ওরা কতগুলো মানুষকে মেরেছে আর কত ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে। রায়হান তখন অফিস রুমের চারপাশ ঘিরে ফেলল। আর অফিস রুমের চারপাশ ঘিরে ফেলার পরে অফিসে প্রবেশ করলো। অফিসে প্রবেশ করার পর দেখতে পারলো নীলা ছোট ছোট কাপড় পরে ওদের সামনে ড্রিঙ্কস করছে আর নাচ করছে। এদিকে তখন রায়হান কোনো কথা ছাড়াই তাকে গুলি করে দেয়। আর এটা দেখার পরে প্রিন্সিপাল তখন তাকে বলতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আমাদের কাজে বাধা দিতে আসিস? তুই জানিস আমরা তোকে কি করতে পারি? তুই কে? তাহলে তুই সে অফিসার? আমি যদি আগে জানতে পারতাম তুই সে অফিসার, তাহলে তোকে এখানে কখনোই বাঁচিয়ে রাখতাম না। কেন রে,
আমি কি তোর বাপেরটা খেয়ে বড় হয়েছি যে তুই আমাকে মেরে ফেলবি আর আমি তোকে বলবো আয় মার আমাকে? জীবনে এত পাপ করেছি সেটার হিসাব তো তোকে এখন দিতে হবে। বল, আজ থেকে 22 বছর আগে আমার বয়স ছিল 1 বছর, তখন রফিক চৌধুরী নামে শিল্পপতির অ্যাক্সিডেন্ট হয়। ওইটা কি আসলেই অ্যাক্সিডেন্ট ছিল নাকি তুই আর খলিল সাহেব মিলে এটা করিয়েছিলি? হ্যাঁ, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা একটা হত্যা ছিল। আমরা 3 জন মিলে প্ল্যান করেছিলাম তাকে ওপরে পাঠিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিব, আর উনি আন্ডারওয়ার্ল্ডে জয়েন করেন আমাদেরকে সাহায্য করতে পারবে, এই জন্যই আমি সাহায্য করেছিলাম। আর কত পাপ করবি? এই শিক্ষকতার পেশাটা হলো একটা মহান পেশা, আর এই পেশার সাহায্যে তুই আর তোর সঙ্গে যারা যারা আছে সকলেই খারাপ কাজ করছে, এমনকি নিজের পালিত মেয়েকেও দিয়েও এসব কাজ করাচ্ছিস। মনের মধ্যে একটু পরিমাণ ঘৃণা জন্মায় না? আমাদের কাছে টাকাটাই মুখ্য, আমাদের কাছে এসব মায়া মমতা ভালোবাসা এসব করে কোনো দাম নেই। টাকার লোভে পড়ে এসব কিছু করে ফেলেছি, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। একবার চিন্তা করে দেখ, এই নীলার মতো মেয়ে তোর ঘরে রয়েছে আর তুই এই ছোট্ট একটা মেয়ের এসব কিছু করছিস। একবার চিন্তা করেছিস তোর ঘরেও তো মেয়ে আছে? সভাপতি তখন কোনো কথা ছাড়া মাথা নিচু করে ফেললো, আর তখন রায়হানের পায়ে ধরে কান্না করে দিল। তার নিজের ভুল বুঝতে পেরেছে। রায়হান তখন সভাপতিকে একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মারার পরে বলতে লাগলো, সাদিয়া অত্যন্ত ভালো একটা মেয়ে, এটা তুই আমার থেকে অনেক ভালো জানিস। দাদি আর মুখের দিক থেকে না তাকিয়ে এসব কিছু ছেড়ে দিতেও তো পারতি, কিন্তু না, তুই এসব কিছু করিসনি। প্লিজ রায়হান, তুই আমাকে ক্ষমা করে দে, আমরা দুজন এই টাকার লোভে পড়ে এইসব কিছু করে ফেলেছি। আমাদেরকে মারিস না প্লিজ, আমাদেরকে আরও একটাবার সুযোগ দে, আমরা নিজেরা ভালো হয়ে যাব। তোদেরকে ভালো হওয়ার চান্স আমি আর দিতে পারবো না। তোদের টিকিট কাটা হয়ে গেছে উপরে যাওয়ার, ওদেরকে মাফ করলে এই লোকজন আমাদেরকে ক্ষমা করবে না। কি করে পারলি এইসব কিছু করতে? তোর মনের মধ্যে একটু ভয় লাগলো না? আমি তো ভাবছি মানুষ এতটা নিকৃষ্ট কি করে হতে পারে। ছি, নিজের ঘরে এমন একটা মেয়ে থাকতে অন্য একটা মেয়েকে দিয়ে ফুর্তি করতে তোর একটুও লজ্জা লাগছে না? টাকার লোভ মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, আর এই লোকে বলে তোরা এত এত নিকৃষ্ট কাজ করেছিস যেটা এখন তোদের খারাপ লাগছে, কিন্তু এখন খারাপ লাগলে কোনো লাভ হবে না। তখন ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে গোডাউনের সকল মালামালি নিয়ে ভার্সিটির মধ্যে পুড়িয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়, আর সেখান থেকে চলে যায় সোজা খলিলের কাছে। খলিল তখন মোবাইলে কথা বলছিল, আর তখন খলিল রায়হানকে দেখে বলতে লাগলো, আরে বাবা, তুই এসেছিস? কতদিন ধরে বাসার বাইরে আসিস? তোকে ফোন করেছিলাম আমি, কিন্তু তোর মোবাইলটা বন্ধ বলছিল। এত ব্যস্ত তুই আমার থেকেও? হ্যাঁ, তুমি তো এত ব্যস্ত থাকবেই, কারণ তুমি তো পুরো সম্পত্তি একাই সামলাচ্ছ। এটা দেখার মতো কেউই নেই। আমি আমার মতো করে আছি, পুরো সম্পত্তি একাই ভোগ করে একাই সবকিছু করছো, ব্যস্ত থাকারই কথা। তুই কি বলছিস? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কোনো ছেলে তার বাবার সঙ্গে এরকম কথা বলে? তোর কি মাথা ঠিক আছে নাকি কিছু খেয়ে এসেছিস? আমি কোনো কিছু খেয়ে আসবো এটা তুমি ভাবলে কি করে? তুমি বাবা হয়ে যদি আমাকে এরকম প্রশ্ন করতে পারো তাহলে তোমার বুকে গুলি করতে আমার কোনো দ্বিধাবোধ লাগবে না। তুই কি পাগল হয়ে গেলি? তুই এখন তোর বাবাকে গুলি করে দিবি কেন? আমি কি করেছি? তোকে 2 হাত দিয়ে তোকে মানুষ করেছি শুধুমাত্র আজকে এই দিনটা দেখার জন্য। আমি সবকিছু জেনে ফেলেছি। একটা কথা মনে রাখবে, সত্য কখনো চাপা রাখতে পারে না কেউ। সত্য সবসময় সবার সামনে বেরিয়ে আসে, আর যখন বেরিয়ে আসে তখন আর কোনো কিছু করার থাকে না। আসলে আমি সম্পত্তির লোভে তোর বাবাকে হত্যা করেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে। তবে আমি তো তোকে ছোটবেলা থেকে যত্ন করে মানুষ করেছি, তুই আমাকে মারিস না বাবা। তুমি একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তুমি সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকো তোমার হাত ধরে। সকল খারাপ কাজ তোমার হাত ধরে হয়। এই শহরে তোমাকে ইনকাউন্টার করে মেরে ফেলবো, কিছুই করার নেই। আমার হাতে ক্ষমতা আছে, আর তুমি যদি ভালো লোক হতে তোমাকে আমি মাথায় করে রাখতাম। এই কথা বলার পরে তখন রায়হান খলিলের বুকে কয়েকটা গুলি করলো, আর সঙ্গে সঙ্গে কাটা মুরগির মতো ছটফট করতে করতে সেখানেই মারা গেল খলিল। আর তার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে এগুলো কমিশনারের কাছে সাবমিট করলো। আর কমিশনার তখন তাকে কল দেয়, আর কল দেওয়ার পরে বলতে লাগলো, তুমি ওনাকে না মারলেও পারতে। হাজার হোক উনি তোমাকে বলে পেটে করে মানুষ করেছেন। যদিও মানুষটা খারাপ ছিল, যা অন্য ছিল, কিন্তু তবু সম্পত্তির জন্য হোক যাই কিছু হোক তোমাকে মানুষ করেছে তো। স্যার, আমার পুরো পরিবারকে হত্যা করে ফেলেছে, আর এখন এগুলোর নীতি কথা নিয়ে ভাবলে কি আর হবে?
অন্ততপক্ষে আপনার কাছ থেকে আমি এটাই শিখেছি, আইনের কাছে সবাই সমান, কোনো পিতামাতা ভাই বোন কোনো কিছুই আপন নয়। গুড লাক মাই সান। ঠিক আছে, তোমাকে পুরো 1 মাসের ছুটি দিয়ে দিলাম। তুমি পুরো 1 মাস ছুটি পেলে আর বৌমাকে নিয়ে বাসায় এসো, তোমার আন্টি আসতে বলেছে। রায়হান তখন সাদিয়ার বাসার সামনে আসে বাইকে করে। সাদিয়ার বাসার সামনে আসার পরে সাদিয়াকে ফোন করে নিচে নামতে বলল, আর সাদিয়া শাড়ি পরে নিচে নামলো। নিচে নামার পরে সাদিয়া তখন রায়হানকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো। তার পেছনে সাদিয়ার আম্মু দাঁড়িয়ে আছে। সাদিয়ার আম্মু তখন এগিয়ে আসলো, আর এগিয়ে আসার পরে তখন সাদিয়াকে আর রায়হানকে বলতে লাগলো, দোয়া করি তোমরা সারা জীবন সুখে থাকো। তবে রায়হান, তোমাকে নিয়ে আমার সত্যিই গর্ব হচ্ছে। তোমার মতো মানুষ আমার মেয়ের জীবনে এসেছে, এটা সত্যিই ভাগ্যক্রমে হয়তো। দোয়া করি বাবা, 1000 বছর বেঁচে থাকো। আসলে ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি, ছোটবেলা থেকে রাগ ঘৃণা এগুলোর প্রতি কেমন যেন আসক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু সাদিয়া আসার পরে আবার যেন নতুন করে সবকিছু শিখেছি। আজকে থেকে আপনি আমার মা। তারপরে রায়হানের বিয়ে ধুমধাম করে হয়ে গেল। সকল বন্ধু বান্ধব সকলেই ধুমধাম করে বিয়ের আয়োজন করেছে। আর রায়হান এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। সাব্বির, রাব্বি, তার টিমের সকলেই এখানে আছে। আর রাব্বি তখন বলতে লাগলো, স্যার, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আমরা খুব ভালো করেই জানি। আপনি আমাদেরকে কিছু একটা দিয়ে দিন, আমরা এখান থেকে চলে যাই। আপনি বড় ভাই মানুষ, তাই কোনো কিছু বললাম না। এই নাও 2000 টাকা, আর এখান থেকে সোজা চলে যাও। এমনিতেও আমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে এই কয়দিন, বুড়ো শরীর ব্যথা হয়ে আছে, তাই গিয়ে ঘুমাবো। টাটা। সাব্বির, তুইও যা ভাই। এত সহজে চলে যাবে? আমাকে একেই 2000 টাকা দিতে হবে, কারণ আমি নিজের হাতে তৈরি করার জন্য বাসরঘর সাজিয়েছি, যার জন্য দিতে হবে আমাকে। আচ্ছা যা, এই নিয়ে যা। এখানে পুরো 5000 টাকা আছে, এটা সবাই মিলে ভাগ করে নিয়ে যা, ঠিক আছে? এবার আমাকে ভিতরে যেতে দে, আর কোনো ডিস্টার্ব করবি না তোরা। রায়হান তখন ভেতরে প্রবেশ করলো। তার ভেতরে প্রবেশ করার পরে দেখতে পারলো মানুষটি ঘুমটা দিয়ে বিছানার মধ্যে বসে আছে। আর তখন এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়ার পরে সাদিয়া এসে তখন রায়হানকে সালাম করলো। আর সালাম করার পরে তখন রায়হান বুকে জড়িয়ে নিল। তার বুকে জড়িয়ে নেওয়ার পরে তখন রায়হান সাদিয়াকে বলতে লাগলো, আমার জীবনে আপন বলতে তেমন কেউ নেই, তুমি ছাড়া আমি সত্যি অসহায়। কখনো আমাকে ছেড়ে চলে যেও না, তোমাকে সত্যি বলছি, অনেক বেশি, ভীষণ ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি ভালোবাসি তোমাকে। তা আপনার অহংকারী বউকে যে একটু বেশি আদর করতে হবে। তারপর আবার আমি আপনার থেকে সিনিয়র, আপনি আমার থেকে জুনিয়র, সবসময় আমার কথা মতো চলতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এখন থেকে না হয় আপনার কথা মতো চলবো। তা আমার সিনিয়র অহংকারী বউয়ের কি কি গুণ আছে সেটাও তো আমার দেখতে হবে, তাই না? এখনো পর্যন্ত তো কোনো কিছুই দেখতে পারলাম না। তাই নাকি? তা আমার জুনিয়র বরটা মনে হয় অনেক বেশি বড় হয়ে গেছে। উনি এখন সব কিছুই দেখতে যাচ্ছে। এত সহজে তো আর সব কিছু দেখতে পাবেন না, দেখার জন্য সব কিছু নিজে নিজে আদায় করে নিতে হয়। কিন্তু আপনি তো আমাকে কোনো সুযোগই দিচ্ছেন না আদায় করার জন্য। আমি কি করে আদায় করে নিতে পারবো? তাছাড়া আমি এখনো পিছিয়ে, আমি কি আর এত কিছু জানি? আপনি তো আমার থেকে সিনিয়র, আপনি আমাকে শিখিয়ে দিন। আমি এই পৃথিবীর অনেক কিছুই শিখে গেছি এতদিনে। আর একটা কথা, সেটা হলো আমি আপনার সন্তানের খুব তাড়াতাড়ি মা হতে চাই। আপনার তো মা নেই, তাই আপনার জন্য একটা মা আনতে চাই। কিন্তু আপনি তো আমাকে কোনো সুযোগই দিচ্ছেন না আদায় করার জন্য। আমি কি করে আদায় করে নিতে পারবো? তাছাড়া আমি এখনো পিছিয়ে, আমি কি আর এত কিছু জানি? আপনি তো আমার থেকে সিনিয়র, আপনি আমাকে শিখিয়ে দিন। সেই মিশনের জন্য তো অনেক কষ্ট করতে হবে, কিন্তু সেটার তো অনেক দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি শুরু করতে হবে, ছেলে মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে, তাই না? আমার এই পৃথিবীর অনেক কিছুই শিখে গেছি এতদিনে। আর একটা কথা, সেটা হলো আমি আপনার সন্তানের খুব তাড়াতাড়ি মা হতে চাই। আপনার তো মা নেই, তাই আপনার জন্য একটা মা আনতে চাই। রায়হান তখন সাদিয়াকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আর তখন সাদিয়া আরো চোখ বন্ধ করে ফেলল। আর তখন রায়হান সাদিয়ার ঠোঁট জোড়া দখল করে নিল। আর এইভাবেই দুজন মিলে হারিয়ে গেল এক অজানা গল্পে। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।